আমাদের আলোচ্যের বিষয় পরমাণু নিউক্লিয়াস। এটা দশম শ্রেণীর একটা অধ্যায়। এই অধ্যায়ের মধ্যে যে সমস্ত বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব সেগুলো হলো পরমাণু নিউক্লিয়াস কি, তেজস্ক্রিয়তা, আলফা বিটা গামা রশ্মির প্রকৃতি ও তাদের উৎস, আলফা বিটা গামা রশ্মির ধর্মের তুলনা, তারপর তেজস্ক্রিয় রশ্মির নির্গমনে নতুন নিউক্লিয়াসের সৃষ্টি কিভাবে হয় সেটা আমরা এই অধ্যায়ে দেখব। তেজস্ক্রিয়তার একক কী, তেজস্ক্রিয়তার ব্যবহার, ভর বিচ্যুতি, বন্ধন শক্তি, নিউক্লিয় বিভাজন ও তার ব্যবহার এবং নিউক্লিয় সংযোজন। প্রথমেই পরমাণুর নিউক্লিয়াস। পরমাণুর নিউক্লিয়াস কি? পরমাণুর কেন্দ্রে যে ক্ষুদ্রতম অংশে পরমাণুর সমস্ত ধনাত্মক আধান ও ভর অবস্থান করে সেই অংশটিকে পরমাণুর নিউক্লিয়াস বলে। এই নিউক্লিয়াসের মধ্যে দু ধরনের কণিকা থাকে, যা হলো ধনাত্মক আধানযুক্ত প্রোটন এবং তড়িৎ নিরপেক্ষ কণিকা নিউট্রন। অর্থাৎ পরমাণুর দুটো অংশ সাধারণত আমরা জানি, একটা হচ্ছে নিউক্লিয়াস এবং তার চারিপাশে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনরা ঘুরে বেড়ায়। আমাদের এই অধ্যায়ে মেনলি আমরা পরমাণুর নিউক্লিয়াসে কী ধরনের ঘটনা ঘটে সেগুলো আলোচনা করব। তার জন্য জানতে হবে যে এই পরমাণুর নিউক্লিয়াসে থাকে দু ধরনের কণিকা, প্রোটন এবং নিউট্রন, যাদেরকে একসাথে নিউক্লিয়ন বলে। এবার আসা যাক তেজস্ক্রিয়তা কি। তেজস্ক্রিয়তা হলো ইউরেনিয়াম, রেডিয়ামের মতো কতগুলি ভারী মৌলের পরমাণুর নিউক্লিয়াস যে কোনো অবস্থায় নিজে থেকেই স্বতঃস্ফূর্তভাবে অবিরাম গতিতে বিভাজিত হয় এবং এই বিভাজনের ফলে নতুন মৌলের নিউক্লিয়াসে পরিণত হয় এবং সেই সঙ্গে এক ধরনের অদৃশ্য রশ্মি বিকিরণ করে, যা অন্ধকারে ফটোগ্রাফিক প্লেটকে আক্রান্ত করে, ধাতব প্লেট বা পাতকে ভেদ করে এবং গ্যাসের মধ্য দিয়ে যাওয়ার সময় গ্যাসকে আয়নিত করে। এই বিকিরণ উষ্ণতা, রাসায়নিক বিক্রিয়া প্রভৃতি কোনো কারণ দ্বারা প্রভাবিত হয় না। ভারী মৌলের পরমাণুর এই রশ্মি বিকিরণ ধর্মকে তেজস্ক্রিয়তা বলে। আর যেসব মৌল এই রশ্মি বিকিরণ করে তাদেরকে তেজস্ক্রিয় মৌল বলে। যেমন ইউরেনিয়াম, পোলোনিয়াম, রেডিয়াম, এই ধরনের কিছু মৌল আছে যারা নিজে থেকেই স্বতঃস্ফূর্তভাবে ভেঙে গিয়ে অন্য মৌলের নিউক্লিয়াস তৈরি করে। অর্থাৎ এক মৌল থেকে অন্য মৌলে রূপান্তরিত হয়ে যায় নিজে থেকেই। এটা কখন হয়? সব মৌল দেখায় না। প্রাকৃতিকভাবে কিছু কিছু মৌল আছে সাধারণত দেখা গেছে যাদের ভর সংখ্যা 83-র বেশি, অর্থাৎ 83-র বেশি, অথবা নিউট্রন আর প্রোটনের অনুপাত, অর্থাৎ নিউক্লিয়াসে নিউট্রন আর প্রোটন থাকে, এই নিউট্রন আর প্রোটনের অনুপাত যদি 1.5-এর থেকে বেশি হয় তখন দেখা গেছে সেই সমস্ত মৌলরা তেজস্ক্রিয়তা ধর্ম দেখায়। অর্থাৎ এদের নিউক্লিয়াস হচ্ছে আনস্টেবল, ঠিক আছে? এরা নিজেরা ভেঙে গিয়ে অন্য মৌলের নিউক্লিয়াস তৈরি করে, ফলে অন্য মৌল গঠিত হয়। নেক্সট, এখানে আমরা আসব আলফা বিটা গামা রশ্মির প্রকৃতি ও তাদের উৎস। অর্থাৎ আমরা তেজস্ক্রিয়তার সংজ্ঞায় দেখলাম যে তেজস্ক্রিয়তার ফলে তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে কিছু অদৃশ্য রশ্মি নির্গত হয়। সেই অদৃশ্য রশ্মিগুলি কী কী? তারা হলো 3 রকম।
আলফা, বিটা এবং গামা। এদের আমরা প্রকৃতি নিয়ে আলোচনা করব। কীরকম? যেমন আলফা কণা বা আলফা রশ্মি ধনাত্মক তড়িতাধানযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থ কণার সমষ্টি। বিটা রশ্মি ঋণাত্মক তড়িতাধানযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থ কণার সমষ্টি। গামা রশ্মি কোনো রশ্মি নয়, কোনো কণা নয়, এটা অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আধানের ক্ষেত্রে আসি। আলফা রশ্মি ধনাত্মক আধানযুক্ত এবং প্রতিটি আলফা কণার আধান দুটি প্রোটনের আধানের সমান। বিটা কণার আধান একটি ইলেকট্রনের আধানের সমান। গামা রশ্মির কোনো রকম আধান নেই, নিস্তড়িত। ভরের ক্ষেত্রে প্রতিটি আলফা কণার ভর 4 একক ধরা হয়, অর্থাৎ 4টি প্রোটনের ভরের সমান। বিটা কণার প্রায় ভর নেই, এদের ভর একটি ইলেকট্রনের ভরের সমান। গামা রশ্মির কোনো ভর নেই। ভেদন ক্ষমতা, আলফা কণার ভর বেশি ও বেগ কম, তাই এর ভেদন ক্ষমতা সবচেয়ে কম। বিটার কণার ভর নগণ্য, গতিবেগ উচ্চতর হয়, ভেদন ক্ষমতা তুলনামূলকভাবে বেশি। আর গামা রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি। গ্যাসকে আয়নিত করার ক্ষমতা, গ্যাসীয় মাধ্যমে যাওয়ার সময় গ্যাসীয় পদার্থের পরমাণু থেকে ইলেকট্রন বিচ্ছিন্ন করে আয়নিত হয়। গ্যাসকে আয়নিত করার ক্ষমতা আলফা কণা সবচেয়ে বেশি, তারপরে বিটা কণা, আর গামা রশ্মির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা খুবই কম। এবার আসা যাক তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের ফলে নতুন নিউক্লিয়াসের সৃষ্টি কিভাবে হচ্ছে। আলফা রশ্মির ক্ষেত্রে আমরা দেখি, আলফা কণা হচ্ছে একটা হিলিয়াম কণার মতো, অর্থাৎ যার পারমাণবিক সংখ্যা 2, ভর সংখ্যা 4। অর্থাৎ কোনো তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে যদি একটা আলফা কণা বেরিয়ে যায়, তাহলে তার পারমাণবিক সংখ্যা 2 কমে যায় এবং ভর সংখ্যা 4 কমে যায়। আমরা জানি পারমাণবিক সংখ্যার পরিবর্তন হলেই মৌলের পরিবর্তন ঘটে যায়, অর্থাৎ এক মৌল থেকে অন্য মৌলে রূপান্তরিত হয়ে যায়। তাই আলফা কণার নির্গমনের ফলে নতুন মৌলের নিউক্লিয়াসের সৃষ্টি হয়। বিটা কণার ক্ষেত্রে বিটা কণার হচ্ছে একটি ইলেকট্রনের সমান। বিটা কণা কোনো তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত হলে যে নতুন মৌলের সৃষ্টি হয় তার পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যায়, ভর সংখ্যা একই থাকে। আর কোনো তেজস্ক্রিয় মৌল থেকে গামা রশ্মি নির্গত হলে ওই মৌলের ক্ষেত্রে নতুন মৌলের সৃষ্টি হয় না, শুধুমাত্র মৌলটির শক্তির কিছুটা পার্থক্য ঘটে। অর্থাৎ গামা রশ্মি নির্গমনের ফলে নতুন নিউক্লিয়াসের সৃষ্টি হয় না। এবার একটা উদাহরণ আছে। প্রথমে একটা উদাহরণ দেওয়া হয়েছে ইউরেনিয়াম, যার পারমাণবিক সংখ্যা 92 এবং ভর সংখ্যা 238, অর্থাৎ 92, 238। সেখান থেকে যদি একটা আলফা কণা বেরিয়ে যায়, তাহলে পারমাণবিক সংখ্যা 2 কমে যাবে, অর্থাৎ 92 থেকে 2 কমে 90 হবে, এবং ভর সংখ্যাটা 238 থেকে 4 কমে 234 হবে। এই 90 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি হলো থোরিয়াম। তাই ইউরেনিয়াম থেকে যদি একটা আলফা কণা নির্গত হয়, তাহলে থোরিয়াম মৌলের সৃষ্টি হয়। একইভাবে যদি থোরিয়াম থেকে একটা বিটা কণা নির্গত হয়, তাহলে তার পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যাবে, 90 থেকে 91 হবে, ভর সংখ্যার কোনো রকম পরিবর্তন হবে না। এই 91 হলো যে মৌলটি, সেটি হলো পোটাকটিয়াম,
অর্থাৎ থোরিয়াম থেকে পরিবর্তন হয়ে পোটাক্টিয়াম মৌলটি গঠিত হবে। আবার এই থোরিয়াম থেকে যদি গামা রশ্মি নির্গত হয় তাহলে থোরিয়ামের কোনো পরিবর্তন হবে না। এবার বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় একটার পরিবর্তে একাধিক আলফা কণা, একাধিক বিটা কণা নির্গত হয়। সেইভাবে আমরা ক্যালকুলেশন করে নেব, যদি একটা আলফা কণার জন্য পারমাণবিক সংখ্যা 2 কমে তাহলে দুটো আলফা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যা 4 কমবে। এইভাবে একইভাবে বিটা কণা ক্ষেত্র হিসাব করা যাবে। এবার আসা যাক তেজস্ক্রিয়তার একক। তেজস্ক্রিয়তার এসআই একক হলো বেকারেল। তাহলে বেকারেল কি না, যদি প্রতি সেকেন্ডে কোনো তেজস্ক্রিয় মৌল থেকে একটি করে পরমাণুর বিঘটন ঘটে, অর্থাৎ একটি করে পরমাণু যদি ভেঙে যায় প্রতি সেকেন্ডে, তবে তাকে আমরা বলবো 1 বেকারেল। তেজস্ক্রিয়তার অন্যান্য এককও আছে যেগুলো হলো কুরি, রাদারফোর্ড। এই 1 কুরি = 3.7 × 10⁻10 বেকারেল, আর 1 রাদারফোর্ড = 10⁶ বেকারেল। তেজস্ক্রিয়তার ব্যবহার। তেজস্ক্রিয়তাকে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়েছে। বিভিন্ন রোগের চিকিৎসার সাফল্যের সঙ্গে তেজস্ক্রিয়তাকে কাজে লাগানো হয়েছে। যেমন ক্যান্সারের চিকিৎসায় তেজস্ক্রিয় কোবাল্ট, তেজস্ক্রিয় সোনা ব্যবহার হয়। আবার তেজস্ক্রিয় সোডিয়াম হার্টের ক্রিয়া কৌশল জানার জন্য ব্যবহৃত হয়। কৃষিবিজ্ঞানের বিভিন্ন গবেষণায় তেজস্ক্রিয়তার সাহায্য নেওয়া হয়। পৃথিবীর সঠিক বয়স নির্ণয় করার জন্য তেজস্ক্রিয়তা ব্যবহৃত হয়। রেডিও কার্বন দ্বারা জীবাশ্মের বয়স নির্ণয় করা যায়। তাহলে বোঝাই যাচ্ছে তেজস্ক্রিয়তার অনেক রকম ব্যবহার আছে আমাদের জীবনে। এবার আসা যাক ভর বিচ্যুতি বা ভর ত্রুটি। এইটা কি না, আমরা জেনেছি পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন কণা আছে। এরা একসাথে জোটবদ্ধ অবস্থায় থাকে। এবার দেখা গেছে যে নিউক্লিয়াসের মোট ভর তাহলে কি হলো, প্রোটন আর নিউট্রনের ভরের যোগফলের সমান হবে। দেখা গেছে নিউক্লিয়াসের মোট ভর যেটা, প্রোটন আর নিউট্রনকে আলাদা আলাদা করার পর যদি আমরা তাদের ভর মাপি সেক্ষেত্রে এক হয় না। কি হয় না, আলাদা আলাদা করে প্রোটন এবং নিউট্রনের ভর মেপে আমরা যে যোগ করি সেটা নিউক্লিয়াসের ভরের থেকে বেশি হয়। তাই এই যে ভরের পার্থক্য একটা দেখা যায়, নিউক্লিয়াসের স্থির ভর এবং প্রোটন ও নিউট্রনগুলির মোট ভরের যোগফলের মধ্যে যে পার্থক্য, সেটাকে আমরা বলছি ভর ত্রুটি বা ভর বিচ্যুতি। তাহলে এটা আমরা ম্যাথামেটিক্যালি কীভাবে দেখব, যদি কোনো পরমাণু নিউক্লিয়াসের ভর সংখ্যা a হয় এবং প্রোটন সংখ্যা z, তাহলে ওই পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা কতগুলো আছে না a - z। তাহলে একটি প্রোটনের ভর যদি mp এবং একটি নিউট্রনের ভর যদি mn হয়, তাহলে পরমাণুর নিউক্লিয়াসের মোট ভর হবে, যদি আমরা নিউট্রন আর প্রোটনের ভরকে আলাদা আলাদা করে যোগ করি, তাহলে জেড সংখ্যক প্রোটন আছে, তাহলে জেড × এমপি প্লাস নিউট্রন সংখ্যা হচ্ছে a - z × mn। এবার নিউক্লিয়াসের মোট ভর যদি m হয়, অর্থাৎ ওটাকে নিউক্লিয়াসের স্থির ভর বলা হয়, ক্যাপিটাল M, তাহলে এই ভরের পার্থক্য যেটা ভর ত্রুটি আমরা বলছি, সেটা কি হবে না, এই নিউক্লিয়াসের প্রোটন আর নিউট্রনে আলাদা আলাদাভাবে যোগ করে যেটা পাওয়া গেছে জেড এমপি প্লাস a - z mn, তাহলে এখান থেকে আমরা বিয়োগ করব কতটা না m। নিউক্লিয়াসের স্থির ভরকে যদি আমরা বিয়োগ করি তাহলে ভর ত্রুটি বা ভর বিচ্যুতি পাওয়া যাবে। এবার হচ্ছে বন্ধন শক্তি। তাহলে এই ভরের বিচ্যুতিটা কেন হচ্ছে সেটা আমরা এখান থেকে পাবো। আমরা আইনস্টাইনের একটা বিখ্যাত সূত্র আমরা জানি, E = mc², অর্থাৎ শক্তিকে ভরে রূপান্তরিত করা যায়, আবার ভরকে শক্তিতে রূপান্তরিত করা যায়। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে না, পরমাণু নিউক্লিয়াসের মধ্যে
প্রোটন আর নিউট্রন এরা সঙ্ঘবদ্ধ হয়ে থাকে। এবার তাদেরকে যদি আমরা আলাদা করতে চাই তাহলে আমরা বাইরে থেকে আমাদের কি করতে হবে, শক্তি প্রয়োগ করে তাদেরকে আলাদা করতে হবে। তাহলে এই যে শক্তিটা প্রয়োগ করছি সেই শক্তিটা ভর রূপে ওই নিউট্রন আর প্রোটনের মধ্যে সঞ্চিত হচ্ছে। ফলে যখন তাদেরকে আলাদা করে আমরা ভর মাপছি স্বাভাবিকভাবেই তাদের ভরটা বেড়ে যাচ্ছে। সংজ্ঞা হিসাবে আমরা যদি এটা দেখি কি হবে, নিউক্লিয়াসকে ভেঙে নিউক্লিয়নগুলিকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করে স্বাধীন কণা হিসাবে সম্পূর্ণরূপে আলাদা করার জন্য প্রয়োজনীয় ন্যূনতম শক্তিকে বন্ধন শক্তি বলে। যেটা বললাম, তাহলে এদেরকে আলাদা করার জন্য নিউক্লিয়াস থেকে নিউট্রন আর প্রোটনকে আলাদা করার জন্য আমাদের বাইরে থেকে যে ন্যূনতম শক্তি দিতে হবে সেটাকে আমরা বলবো বন্ধন শক্তি। এটা মাপা হয় কী করে, যদি ভর বিচ্যুতি বা ভর ত্রুটি এটা যদি ডেল্টা এম হয় তাহলে বন্ধন শক্তি ই ইজ ইকাল টু ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার, যেখানে সি হলো আলোর বেগ। এবার আসা যাক নিউক্লিয় বিভাজন। নিউক্লিয় বিভাজন কি, যে বিভাজনে কোনো ভারী নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুটি কাছাকাছি ভরের নিউক্লিয়াস উৎপন্ন করে এবং তার সঙ্গে নিউট্রন জাতীয় কয়েকটি ক্ষুদ্র কণা এবং প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয় তাকে নিউক্লিয় বিভাজন বলে। আমরা একটা এক্সাম্পল দেখে নেব। এখানে যে উদাহরণটা দেওয়া হয়েছে সেখানে হচ্ছে একটা নিউট্রন কণা দিয়ে একটা ইউরেনিয়ামের নিউক্লিয়াসকে আঘাত করা হচ্ছে, যে ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা 92 এবং ভর সংখ্যা 235। এই আঘাত করার ফলে কি হচ্ছে না, দুটো আলাদা আলাদা মৌলের নিউক্লিয়াস গঠন হচ্ছে। একটা হচ্ছে বেরিয়াম 56 141 এবং ক্রিপ্টন 36 92। সেই সঙ্গে 3টে নিউট্রন কণা তৈরি হচ্ছে এবং প্রচুর পরিমাণে শক্তি নির্গত হচ্ছে। এই নিউক্লিয় বিভাজনকে কাজে লাগিয়ে পারমাণবিক বোমা তৈরি করা হচ্ছে। এখান থেকে যে শক্তিটা নির্গত হয় তার পরিমাণ খুবই বেশি। এখানে আর একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে এই ইকুয়েশনে 3টে নিউট্রন তৈরি হচ্ছে। এই 3টে নিউট্রন প্রথমে যে ইউরেনিয়াম নিউক্লিয়াস আছে তাকে আবার আঘাত করবে, ফলে আবার এই বিক্রিয়াটা ঘটতে থাকবে। ফলে যতক্ষণ না ইউরেনিয়াম শেষ হচ্ছে এই বিক্রিয়াটা ক্রমাগত চলতে থাকবে। তাই এই বিক্রিয়াটা শৃঙ্খল বিক্রিয়া নামেও পরিচিত। এরপর আসা যাক নিউক্লিয় সংযোজন। এটি নিউক্লিয় বিভাজনের ঠিক বিপরীত একটা ঘটনা, যেখানে দুটি স্বল্প ভরের নিউক্লিয়াস যুক্ত হয়ে একটা বৃহত্তর নিউক্লিয়াস গঠন করে, সেই সঙ্গে প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়। তবে এই নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটার জন্য একটা প্রধান শর্ত হলো এই বিক্রিয়াটা ঘটে কেবলমাত্র খুবই উচ্চ উষ্ণতায়। যে উষ্ণতাকে পেতে হলে আমাদের নিউক্লিয় বিভাজন ঘটাতে হবে, অর্থাৎ নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটাতে হবে। সেই বিভাজন থেকে আমরা যে তাপমাত্রা পাবো, উচ্চ তাপমাত্রা, সেই তাপমাত্রাকে কাজে লাগিয়ে আমরা নিউক্লিয় সংযোজন বিক্রিয়াটা ঘটাবো। এখানে একটা উদাহরণ দেওয়া আছে। উদাহরণটা হলো হাইড্রোজেনের দুটো আলাদা আলাদা আমরা আইসোটোপ নিয়েছি, একটা ডয়টেরিয়াম একটা ট্রিটিয়াম, যেটা যুক্ত হয়ে একটা হিলিয়ামের নিউক্লিয়াস গঠন করছে, একটা নিউট্রন কণা পাওয়া যাচ্ছে, সেই সঙ্গে প্রচুর পরিমাণ তাপশক্তি আমরা পাবো। নিউক্লিয় সংযোজনকে কাজে লাগিয়ে হাইড্রোজেন বোমা তৈরি করা হয়েছে এবং বিভিন্ন নক্ষত্রে সূর্যের মতো সেখানে যে শক্তির উৎস সেটা নিউক্লিয় সংযোজনই ধরা হয়। অর্থাৎ ওই সমস্ত নক্ষত্রে প্রতিনিয়ত নিউক্লিয় সংযোজন ঘটনাটা ঘটছে এবং সেখান থেকে যে তাপ উৎপন্ন হচ্ছে সেটা আমরা পাচ্ছি। আশা করি পুরো অধ্যায়টা বোঝা গেছে। যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানিও। ধন্যবাদ।